হ্যাঁ বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে এসে গেছি। আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমি তোমাদের বরাবরই যেরকম গল্প শোনাই, আজকেও সেই গল্প শোনাতে এসেছি। আমার সম্প্রতি যে শেষ গল্পটি বলেছে সেটার নাম ছিল অথ নিমন্ত্রণ ভোজন, নারায়ণ গঙ্গোপাধ্যায়। তা আমি সেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পই আজকে আরেকটা শোনাবো। তার আগে আমি বলে দিচ্ছি, আমার গল্প কেমন লাগলো তোমরা সেটা আমাদের জানাবে, আমাদের কমেন্টস করবে, লাইক দেবে, শেয়ার করবে। গল্প ভালো লাগলে যাতে আরো 5 জন সেই গল্পগুলো শেয়ার করলে তাদের গায়ে চলে যায় এবং তারা দেখতে পারে। এবং সবশেষে তোমাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি নতুন নতুন গল্প শোনাতে আমি আরো বেশি উৎসাহ পাবে। তা আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে গল্পটা বলবো, গল্পটার নাম হচ্ছে ভুতুরে। গল্পটাতে টেনিদা নেই, টেনিদার সিরিজ নেই। টেনিদা ছাড়াও এই গল্পটা, নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক গল্প লিখেছিলেন, তার মধ্যে এই একটি গল্প, তার নাম ভুতুরে। আমি যতই বলি ভূত নেই, ওসব সে গাঁজার কলকে, কেসটা ততই চাচাতে থাকে। যেদিন ঘাড় মোড় কেটেবো সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা, চিনে বাদামের খোলা ছাড়াতে আমি বললাম রেখে দে তোর ভূত, আমার কাছে এসে দেখুক না বাজাতন, আমি নিজেই ঘাড় মুখকে দেখাবো। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছে আর এক ঠ্যাং রেখে চাপিয়ে এসে তোকে চাপিয়ে এসে দাঁড়াবে, সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওয়া ব্রান্ড শিখে তুলে রাখ, আমি সঙ্গে বললাম। কেসটা হলো তুই পাষণ্ড, তুই নাস্তিক। আইলো হতে পারে, তাই বলে তুই এমন ষণ্ডের মতন চেঁচাবি, এর মানেটা কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করে উঠতে যাচ্ছিল। এমন সময় বাঞ্চা কোত্থেকে এসে হাতটা চেপে ধরলো, বলে চড়ছিস কেন? সবই তো প্যালা হতভাগার মতন নাস্তিক নয়, সবাই তো প্যালার মতন নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত আমি দেখেছি। সত্যি? কেসটা হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত পৌঁছলো। আমি বললাম বাজে 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 কথা, তবে শোন, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু চেষ্টা কিন্তু কেসটা তার আগে তো কিছু খাওয়াতে পারে, মারি বড্ড খিদে পেয়েছে। কেসটা এমনিতেই হার কেপ্পন, কাউকে 1 পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরম সৈপদী মানে তালে আছে, মানে অন্যর থেকে নেয়ার তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙ্গাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলোর অর্ধেকের ওপরে একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্চা বলল, তবে শোন, বছর 3 আগেকার কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, গঙ্গার ধারে, মানে বর্ধমান জেলায়। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যে মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় একদিন হলো এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাংসা করে ভাজা ভাজা করে রেখেছে। বাজখাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হার্টফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরে গিয়েছিল। ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুর কোথায় যেন যুদ্ধের চাকরি করতে চম্পট দিয়েছিল, আর ফেরেনি। বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই সে পাহারা দিত। এমন বিতিকিচ্ছিরি লোক যে বিতিকিচ্ছির সময় মারা যাবে, যে আর এমন বিতিকিচ্ছির সময় মারা গেলে যে তাতে কোনো সন্দেহ নেই। সেদিন বেশ মিঠে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি
আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানায় শুয়েছি, এমন সময় ডাক এলো মরা পোড়াতে যাওয়ার। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা বললাম, এসব পুরনো গল্প বাদ দে, পত্রিকায় সব গন্ডাগন্ডে এরকম গল্প বেরিয়েছে, তুই সেখান থেকে একখানা ঝেড়ে এনেছিস। বাঞ্ছা ভ্রুকুটি করে উঠলো, আগে শোন না বাপু, পরে যত খুশি বকর বকর করিস। কেসটা বললো, ঠিক। এমন সময় চোখ পাকে আমার দিকে তাকালো যে বামুন হয়ে, যেন এমন ভাবে তাকালো যেন ভস্ম হয়ে যাব আমি। বাঞ্ছা বলে চললো, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়ি একটা লোক মরে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। যতই খিটখিটে আর বদলোক হোক না কেন, মানুষ হিসেবে তো একটা কর্তব্য আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারোর সাড়া মেলেনি। কেউ কাঁপা কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে কান কটকট করছে। কাজে আমাদের 4 জনকেই কাঁধে দিতে হলো। দুজনের হাতে দুটো লণ্ঠন ঝোলাতে ঝুলতে চললো, আর কাঁধে দুলতে দুলতে চললো মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বলল, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খেল দেখিয়ে দিল। কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপ টিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালের মতন অন্ধকার, গাছপালা। সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানার মতন মাথা নাড়ছে। বিদ্যুৎ চমকানিতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাঁটে চটপট করছে আর ফাটছে চিমনির আওয়াজের মতন। পা পিছলে যাচ্ছে, ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বল হরি, হরি বল, বড় হরি, হরি বল, চেঁচাতে চেঁচাতে চললাম আমরা। কাঁধের উপর বুড়ো পরম নিশ্চিন্তে আনন্দের দোল খেতে খেতে যাচ্ছে। আমার সন্দেহ হলো, হয়তো এখনো মরার উপর মুখের কাপড় সরালে দেখা যায় আমাদের দুর্গতিটি মিটমিট করে হাসছে, আর হাট জ্বালানো এই লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে এগিয়ে চললাম আমরা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনই নয়, বুড়োর দুটো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামুনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুরুল কাঁধে আসছিল পেছন পেছন কাঠ কেটে আনবে বলে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক পাশের গায়ের ঠিক পাশে, গায়ে নয়, একটু নিচে, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর সেমন কিছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বন। সেখানে একখানা টিনের চালাঘর, অবশ্য চারিদিকে তার দেয়াল ফেলে কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসার জায়গা। তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে নিচে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 বৈঠা। এখন বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে আছে। ভাঙাচোরা অবস্থা। সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে আছে। আমরা ওই সিঁড়ির উপরেই মরাটাকে রাখলাম। এমন ভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া সুবিধেও আছে যে কেউ কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না, কেন গঙ্গার জলে পা ডোবা থাকলে আর মানুষকে দিয়ে মানুষ ছুঁয়ে থাকে না। মরা নামিয়ে আমরা বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হাওয়ায় হয় বাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতন। সেদিকে তাকিয়ে কখনো বা ভয় ধরছিল আমাদের, আরে ভূত নয় তো। লণ্ঠন দুটো গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে মরাটার উপরে। কথার ফাঁকে ফাঁকে নজর রাখছি আমরা।
শেয়াল টেলে এসে টেনে না নেয় সে সম্পর্কে তো হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ ছিলাম খেয়াল নেই, হঠাৎ ভীতু স্বরে নরেশ বলে উঠল, আরে মরাটা একটু নড়লো না? আলম, ধ্যাত, তোর চোখের ভুল। খানিক পরে পটলা বলল, মরাটা কিন্তু সত্যিই নড়ছে একটু একটু। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল কালু। যেমন বুকের ছাতি তেমনি বেপরোয়া। কালু বিশ্বাস আশ্বাস দিল, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার শরীর যেন ঝাঁকুনি খেটলো। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। উকি উকি! আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে বলে উঠল, ধমক দিয়ে উঠল, ধূত্তর ভীতুর, পেছল সিঁড়ু তাই গড়িয়ে পড়ছে জলের নিচে। দাঁড়া, আমি তুলে আনছি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিল। কি সাংঘাতিক! কানুর টানকেও অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মরাটা জাপটে ধরলো, কিন্তু আশ্চর্য, কানু ধরে রাখতে পারলো না। দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে পড়লো কোমর জলে, আর সঙ্গে সঙ্গে তার সমস্ত সাহস উবে গেল। এবার কানু আকুল হয়ে চিৎকার করে, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণ আমাদের বুকের রক্ত আর নেই, রক্ত হিম হয়ে গেছে। তা জল তো হয়েছেই, এমনকি হিমও হয়ে যেতে পারে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দে, মরা ছেড়ে দে। কানু বলল, পারছি না রে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। ও তারপরেই যা শুরু হলো সে কথা ভাবতে আজও মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! একদিকে আমরা চারজন ধরে টানছি, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে উঠল, তারপরে সে ঠুকছিল বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে বলছি আর আমাদের কোনো আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে অতল গঙ্গার তলে, এবং সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান গম্ভীর প্রায় লোপ পেয়ে গেছে আমাদের। এই অচ্ছন্নতার ঘরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে ট্যাগ অফ ওয়ার চলছে আমাদের। আমরা চালিয়ে যাচ্ছি, জয়ের কোনো আশা নেই। দেবতা আর অমানসিক শক্তির কাছে আমাদের এই সমস্ত চেষ্টা একদম নিরর্থক হয়ে যাচ্ছে। সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতাটাও আমাদের নেই। কানু মরাটাকে ছাড়তে পারছে না, আমরাও ছাড়তে পারছি না কানুকে। যেন কি এক মন্ত্র বলে সে আমাদের শরীরের সঙ্গে আটকে গিয়েছে, যেন হিপটোনাইজ করে ফেলেছে আমাদের সকলকে। বুক জল ক্রমশ গলা অব্দি পৌঁছেছে, আর মৃত্যুর দেরি নেই। চারিদিকে গঙ্গার কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের খিলখিল হাসি। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। এই মরাটাই সেই প্রেতপুরীর দিকে আমাদের নিয়ে যাচ্ছে, অন্ধকারের পথ দেখিয়ে। শেষবারের মতন আমরা আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে জলে ঝাঁপ দিয়ে জলে পড়লো। ছিলাম চারজন, হলাম ছজন। পূর্ণোদ্যমে চলল সেই অমানসিক টাগ অফ ওয়ার। তারপর আস্তে আস্তে মরাটা উঠে দাঁড়ালো। আস্তে আস্তে আমরাও জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছলো। তখনও তার প্রচন্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল, বুক জলে, সেখান থেকে কোমর জলে, তারপরে হাঁটু জলে। তারপর হঠাৎ ওদিকে টানটা ঝড়াত করে যেন ছেড়ে দিল।
সঙ্গে সঙ্গে একবার ছিটকে উপরে পড়লুম আমরা 6 জন উল্টে। ওর ঘাড়ি ডিগবাজি খেয়ে পড়লুম। আর ভুস, ঠিক তখনই ঘাটের উপরে জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামলো। আমরা রুদ্রস্থানে শুনেছি ভয়ঙ্কর কাহিনী, একসঙ্গে ভেসলাম। কি ভেসে উঠলো? বাঞ্ছা ধীরে সুস্থে বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে প্রশ্ন করলাম। আমাদের কালনার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটায়। আমি তো হো হো করে হেসে উঠলাম। কেসটা লাফিয়ে উঠলাম, মিথ্যেবাদী জচ্চুর। বাঞ্চা বলল, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেসটা। ভূতের জয় জয়কার হোক। নিরুত্তরের কেস নিরুত্তর কেসটা হন হন করে নেমে গেল রাস্তায়। অর্থাৎ একটা কচ্ছপ ধরে নিচ থেকে টানছিল, সেটাকে সে ভূত বলে চালিয়ে দিল। তাই এই হলো গল্প। তোমরা শুনলে কেমন লাগলো জানাবে, লাইক দেবে, কমেন্টস করবে। আমি আবার আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পর্বে অন্য গল্প নিয়ে আবার ফিরে আসবো। টাটা, রাখলাম।